ভাসানচরে রোহিঙ্গাদের আর্থ-সামাজিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা, নিজ স্বার্থে স্থানান্তরের বিরোধিতায় দাতারা, বলছেন বিশেষজ্ঞরা। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরে ইরফান সেলিম সহ ৫ জনই জড়িত। তদন্ত শেষ পর্যায়ে ডিসেম্বরে চার্জশিট। করোনা সংক্রমণের ৮ মাসেও প্রণোদনার টাকা পাননি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। বিশ্বে করোনায় আরও ১০,৮০০ মানুষের মৃত্যু। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৬ লাখের বেশি। এবং কাতারে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে জাতীয় ফুটবল দল, পরিণত খেলার প্রতিশ্রুতি জামাল সাদ্দের। স্বাগত সকাল ৯টার বুলেটিন। এবং আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রোহিঙ্গাদের জন্য সম্ভাবনার ক্ষেত্র হতে পারে ভাসানচর। উর্বর জমিতে চাষাবাদ সহ অর্থনৈতিকভাবে নিজেদের সক্ষমতা তৈরির সুযোগ রাখা হয়েছে সেখানে। নিরাপত্তা নিশ্চিতে রয়েছে ৩ বাহিনী। মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ সহজ করতে তৈরি হচ্ছে জেটি। তারপরও দাতারা নিজ স্বার্থেই রোহিঙ্গা স্থানান্তরের বিরোধিতা করছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সন্দ্বীপ থেকে প্রকল্প এলাকার দূরত্ব ৪.৫ নটিক্যাল মাইল। যেতে সময় লাগে মাত্র ১ ঘন্টা। এছাড়া জাহাঙ্গীরচর থেকে ১১, হাতিয়া থেকে ১৩, নোয়াখালী থেকে ২১ এবং চট্টগ্রামের পতেঙ্গা পয়েন্ট থেকে মাত্র ২৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান দ্বীপটির। যোগাযোগের জন্য আছে পরিকল্পিত ব্যবস্থা। তারপরও দাতারা কেন রোহিঙ্গা স্থানান্তরে আপত্তি জানাচ্ছেন তার উত্তর খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। সরজমিনে ভাসানচর পরিদর্শনে আসা দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাড়াও গবেষণা দলের প্রতিনিধিরা। তারা যাচাই করেছেন কক্সবাজার আশ্রয় শিবিরের সঙ্গে এখানকার পার্থক্য। এ প্রকল্পে শুধু অবকাঠামো নয়, রোহিঙ্গাদের জীবিকার জন্য রাখা হয়েছে ব্যবস্থাও। পাইলট প্রকল্প হিসেবে পালন করা হচ্ছে ৬,০০০ মহিষ, কয়েকশো ভেড়া ও হাঁস মুরগি। নানা ফল ও ফসলের আবাদ করছেন নৌবাহিনীর সদস্যরা। চাষের জন্য আছে পুকুর। ক্ষুদ্র কুটিরশিল্প প্রকল্পেও যুক্ত হতে পারে রোহিঙ্গারা। স্কুল কলেজের যে ব্যবস্থাটা করা হচ্ছে পর্যায়ক্রমে, সেখানে দক্ষ আমি মনে করি যে রোহিঙ্গা নাগরিক তৈরি হবে, কারণ তাদেরকেও তো সাস্টেন করতে হবে। তারা তো এভাবে সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারবে না। জীববৈচিত্র্য এখানে যেই ধরনের স্থাপনা করা হচ্ছে, সকল ধরনের নাগরিক সুবিধা এখানে দেওয়া আছে। স্যান্ডের ভিতরে মিঠা পানি আছে। এই মিঠা পানি আপনি টিউবওয়েল যদি করেন, সাং করেন এখানে, তাহলে এই মিঠা পানিটা উঠাতে হবে। জাতিসংঘ প্রতিনিধি এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনের অফিসের জন্য রাখা হয়েছে আলাদা ভবন। খাদ্য মজুদের জন্য 3টি সুরক্ষিত ওয়্যারহাউস। এসব গুদামে ১ লাখ মানুষের ৩ মাসের খাবার মজুদ রাখা যাবে। স্বাস্থ্যসেবায় আছে 2টি ২০ শয্যার হাসপাতাল, 4টি কমিউনিটি ক্লিনিক। দাতাদের এই যে একটা তাদের যে নিজস্ব স্বার্থের কারণে রোহিঙ্গাদের স্বার্থটা যে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাতাদের সে বুঝতে হবে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় রয়েছে সিসি ক্যামেরার আওতায়। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে শুধুমাত্র সিসিটিভি দিয়েই ঘেরাও করা হয়নি। পুলিশ প্রশাসনের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও এই নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করবেন। সাথে থাকবে কোস্টগার্ডের বাহিনীর সদস্যরাও। তারপরও কেন কাঁটাতারে বেড়ায় ঘেরা, সে প্রশ্নের উত্তর দিলেন প্রকল্প পরিচালক। এটা আসলে কারাগারও না, এটা একটা বাসস্থান অবস্থান, যেখানে অন্যান্য দ্বীপ, সন্দ্বীপ এবং হাতিয়ার মতো একটা দ্বীপ, ও RRC এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে ওরা অবস্থান করবে। ওদের ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করেই কিন্তু এই কাঁটাতারের বেড়াটা দেওয়া হয়েছে। এবং এখানে যেহেতু মহিষ থাকতেছে, গরু ছাগল আছে, ওরা যেন ঢুকতে না পারে। পরিদর্শনে আসা প্রতিনিধিদের মতে দেশের নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা স্থানান্তরের বিকল্প নেই। আর আন্তর্জাতিক যে কোনো আশ্রয় শিবির থেকে উন্নত সুযোগ সুবিধা রাখা হয়েছে ভাসানচরে। তাই এই প্রশ্নে বিরোধিতা থেকে সরে আসতে দাতাদের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর, নোয়াখালী। সেলিমপুত্র ইরফানের নৌ কর্মকর্তা ওয়াসিফকে মারধরের মামলার তদন্ত শেষ পর্যায়ে। অভিযোগপত্র জমা হতে পারে ডিসেম্বরেই। সিসিটিভি ফুটেজ দেখে ইরফান সহ 5 জনের সম্পৃক্ততা পেয়েছেন গোয়েন্দারা।
এর মধ্যে 4 জন গ্রেপ্তার হলেও পলাতক পঞ্চম আসামি। তাকে শনাক্ত করে গোয়েন্দারা বলছেন তিনি ইরফানের আরেক দেহরক্ষী। ওয়াসিফকে মারধরেও জড়িত ছিলেন তিনি। পাশাপাশি খোঁজ চলছে ঘটনাস্থল থেকে যে গাড়িতে করে ইরফান চলে যান সেটির। 25 অক্টোবর সন্ধ্যা 7:37 সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের সামনে একটি ল্যান্ড ক্রুজার গাড়িতে উঠছেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। তিনি বেরিয়ে গেলে সেখানে আসে একটি ল্যান্ড রোভার। সে গাড়িতে উঠে তাকে অনুসরণ করে 4 ব্যক্তি। 7:45 সেই ল্যান্ড রোভার গাড়িটি ধাক্কা দেয় নৌ কর্মকর্তা ওয়াসিফের মোটরসাইকেলে। ওয়াসিফ নিজের পরিচয় দিলেও গাড়ি থেকে নেমে তাকে গালাগাল করেন সেই 4 ব্যক্তি। পরে তাদের গাড়ি কলাবাগান বাস স্ট্যান্ড সিগন্যালে দাঁড়ালে সেখানে এসে গাড়ির জানালায় নক করেন ওয়াসিফ। এর পরপরই শারীরিক নির্যাতনের মুখে পড়েন তিনি। পরে ল্যান্ড ক্রুজারে চড়ে সেখান থেকে চলে যান ইরফান সহ 4 জন। এই ঘটনায় মামলা হলে একে একে গ্রেপ্তার হন ইরফান সেলিম, মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিকী দীপু, দেহরক্ষী জাহিদ মোল্লা ও গাড়ি চালক মিজানুর রহমান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গোয়েন্দারা বলছেন 2 গাড়িতে আরোহী ছিলেন 5 জন। নৌ কর্মকর্তাকে মারধরের ঘটনায় তাদের সবারই সম্পৃক্ততা রয়েছে। তাদের মধ্যে এখনও পলাতক ইরফানের আরেক দেহরক্ষী। তদন্ত করে বের করেছি, তো যেহেতু তাকে আমরা এখনো ধরতে পারিনি, তো সেই জন্যই আমরা তার নামটা বলবো না। ওখানে মারামারিতে আরেকজন সম্পৃক্ত ছিল, আমরা তাকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। তদন্তে আসামিদের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রমাণ হয়েছে বলে জানাচ্ছে গোয়েন্দারা। এসব তথ্য প্রমাণ সহ ডিসেম্বরেই অভিযোগপত্র জমা হতে পারে বলেও জানাচ্ছে ডিবি। চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত তো এটা তদন্ত প্রক্রিয়ার কাজ চলবে। তো যেহেতু 164 একটা হয়েছে, তো অপরাধ তো প্রমাণিতই হয়েছে। অপরাধ প্রমাণ না হলে তো তারা 164 করতো না। তারা নিজেকে স্বীকার করেছে এবং দেখি আরও সামনে আমরা এটা নিয়ে কাজ করছি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে দেহরক্ষী জাহিদ এরই মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ 8 মাসেও প্রণোদনা পাননি। করোনায় এ পর্যন্ত মারা গেছেন 108 ডাক্তার সহ 130 স্বাস্থ্যকর্মী। তাই মৃত্যুর আতঙ্ক নিয়েই করোনা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা। কঠিন এই সময়ে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় আছে হতাশাও। করোনার দ্বিতীয় ঢেউয়ের আগেই পাওনা পরিশোধের দাবি চিকিৎসক সংগঠনগুলোর, না হলে ভেঙে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা। প্রকোপের মধ্যেই বিশেষ বিসিএসে করোনা চিকিৎসায় যোগ দেন সাদিয়া। কাজ শুরু হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। করোনায় সংক্রমিতদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হন নিজেও। এরপর কেটেছে কয়েক মাস, এখনো পাননি সরকারি প্রণোদনা ও ঝুঁকি ভাতা। ভীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এটা মানসিক চাপে ছিলাম, নিজের জন্য পাশাপাশি পরিবারের জন্য। এটা প্রণোদনা হচ্ছে উৎসাহের যোগানদাতা। আসলে এটা এখন আমরা প্রয়োজনের জন্য করছি, যা করছি আমরা এটা আমাদের দেশের জন্য প্রয়োজন। এদিকে করোনায় এরই মধ্যে 108 চিকিৎসক ও 22 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে, আক্রান্ত 8000-এরও বেশি। এই অবস্থায় ঘোষিত অর্থ সহায়তা না পেয়ে বিপাকে অনেকেই। করোনার জন্য যে ডিউটি করছি, আবার ফর্মও পূরণ করছি, কিন্তু আমরা টাকাটা হাতে পাইনি, ওটা পাইনি। আর ওই সম্পর্কে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে করোনা চিকিৎসা চালিয়েও প্রণোদনা না পাওয়ায় এখন তারা পড়েছে উদ্বেগে। তাদের মনোবল চাঙ্গা করতে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা আসার আগেই এ সমস্যার সুরাহা চাইছেন চিকিৎসক সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী নির্দেশমালা দেওয়ার পরেও, অর্থ মন্ত্রণালয় ছাড় করার পরেও কেন বিষয়টি আটকে রয়ে গেল? যত দ্রুত সম্ভব এটি দিতে পারবেন, তত দ্রুতই দ্বিতীয় দফায় এই করোনাকে মোকাবেলা করার জন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তাদের মনোবল চাঙ্গা করে, তাদের সাহস নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নেবেন। মানসম্পন্ন পিপির যে সাপোর্ট এবং ওষুধ সার সরঞ্জামের সাপোর্ট এবং তাদের আবাসন থাকা খাওয়ার সাপোর্ট, এই জিনিসগুলো সাফিসিয়েন্টলি যদি সরকার নিশ্চিত না করে, তাহলে তারা এমনিতেই হতাশ, এবং পাশাপাশি যদি এগুলো সাপোর্ট না থাকলে আসলে এই সেকেন্ড ওয়েভ নিয়ন্ত্রণে এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। করোনায় মারা যাওয়া সিলেটের ওসমানী মেডিকেলের সহযোগী অধ্যাপক মঈনুদ্দিন আহমেদ ছাড়া আর কোনো চিকিৎসক প্রণোদনা পাননি এখনো। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৭ এবং নারী ৩ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো ৬,৫৪৪ জনে। সারা দেশে ১১৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৬,৩৭৮ নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ২,২৭৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৮৮%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৮,৭১১ জনে। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন আরও ২,২২৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৩,৭৩,৬৭৬ করোনা রোগী। এদিকে দেশে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। সে বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিধি পালনে ২২টি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে প্রতিদিনই অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এরপরও ফেরেনি সচেতনতা। অনেকেই বাইরে চলাফেরা করছেন, মাস্ক ছাড়া মানছেন না সামাজিক দূরত্ব। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হবেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, যেমনটি দেখা যাচ্ছে যে অভিযানের আজকে প্রায় ১০ম দিন হতে চলল, তারপরও সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আজকে কখন থেকে অভিযান চলতে পারে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, ঢাকা জেলা প্রশাসনের অভিযানের আজকে ১০ম দিন। এছাড়া কিন্তু র্যাব এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকেও কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে স্বাস্থ্যবিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের জন্য। আর আজ ১০ম দিন, আজ কিন্তু রাজধানীর প্রায় ১২টি পয়েন্টে দিনভর অভিযান পরিচালিত হবে এবং অভিযানগুলো শুরু হবে সকাল ১১টার পর থেকে। তো এই অভিযানে ১০ দিনে কিছু যে ইতিবাচক পরিবর্তন হয়নি তা নয়, বেশ কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে মাস্ক পরার যে প্রবণতা সেটা কিছুটা হলেও জন্মাতে শুরু করেছে, কিন্তু এখনো প্রচুর মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। তারা কিন্তু মাস্ক না পরেই ঘোরাফেরা করছেন। শীতে করোনা সংক্রমণ বাড়ার যে আশঙ্কা করা হচ্ছিল, সে আশঙ্কা থেকেই কিন্তু ২২টি মন্ত্রণালয়কে সরকার বিভিন্ন নির্দেশনা দিয়েছিল এবং সেই নির্দেশনার আলোকেই কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ ঢাকা জেলা প্রশাসনকে নির্দেশ দেয় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার। এবং সেই অভিযানের পরিচালনা করার ধারাবাহিকতায় কিন্তু আজ ১০ম দিনে এসেও দেখা যাচ্ছে প্রচুর মানুষ আছেন আসলে যারা মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন, শারীরিক দূরত্ব মানছেন না। রাস্তার ধারে যে টি স্টলগুলো আছে সেগুলোতে তারা আসলে শারীরিক দূরত্ব না মেনে অস্বাস্থ্যকর পরিবেশেই খাওয়া দাওয়া করছেন, কিংবা রাজধানীর যে হোটেলগুলো, সেই হোটেলগুলোতে যারা কাজ করছেন তারাও মাস্ক ছাড়াই কাজ করছেন। তো এমন বেশ কিছু পরিস্থিতি কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে। তবে মাস্ক পরার হার কিন্তু বেড়েছে আগের থেকে, সেটি বলতে হবে। আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে যেটা দেখেছি, শতকরা ৬০ থেকে ৭০% মানুষ কিন্তু মাস্ক পরার চেষ্টা করছেন। কিন্তু মাস্ক যদিও বা পরছেন, মাস্ক পরারও কতগুলো নিয়ম আছে। অর্থাৎ মাস্ক পরে মুখে হাত দেওয়া যাবে না, কিংবা মাস্কটি বারবার খুলে আবার সেটি পরা যাবে না, এই নিয়মগুলো কিন্তু কেউ মানছেন না। অর্থাৎ মাস্ক পরার যে নির্দিষ্ট নিয়মগুলো সেগুলো মানার ব্যাপারে কিন্তু তাদেরকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া শারীরিক দূরত্ব সহ অন্যান্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে সচেতন হওয়ার আহ্বানও আছে। আর এছাড়া আপনি জানেন যে ঢাকা জেলা প্রশাসন থেকে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, সেখান থেকে কিন্তু যারা দরিদ্র মানুষ রয়েছেন তাদের মধ্যে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হচ্ছে এবং এরপরও যারা নিয়ম মানছেন না তাদেরকে ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। এবং সরকারি কাজে যদি কেউ বাধা দেন, অর্থাৎ জরিমানা যদি কেউ দিতে অস্বীকার করেন, তাকে কিন্তু ১ মাসের কারাদণ্ডও দেওয়া হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে। ফার্মগেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। শীত আসতে না আসতে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ভিড় বাড়ছে রাজধানীর নমুনা সংগ্রহের বুথগুলোতে। ফল দ্রুত পাওয়া গেলেও নমুনা নষ্ট হওয়া সহ বেশ কিছু বিড়ম্বনার কথা জানিয়েছেন পরীক্ষা করাতে আসা মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়তে থাকায় করোনা শনাক্তে দ্রুত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করতে হবে। শুক্রবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ছিল করোনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। সকাল 10টা থেকে নমুনা সংগ্রহ করা শুরু হলেও সকাল 8টার মধ্যেই এসেছেন অনেকে। সিরিয়ালটা এখন আগের চেয়ে বেশি সিরিয়াল বেড়ে গেছে। তো এখানে যদি তাড়াতাড়ি করে নিত, 8টার দিকে নিত, তাহলে মানুষের এত ভোগান্তি হতো না। যে শীতটা বাড়ছে, তো সবার সর্দি কাশিটা বেড়ে গেছে, হয়তো সেই কারণেও আসতেছে। নমুনা দিতে ভোগান্তি অনেকটাই কমেছে, জানালেন পরীক্ষা করাতে আসা মানুষেরা। একটু ট্রাবল ছিল গলার মধ্যে, সেটা আমরা ডাক্তারের কাছে গেছিলাম, সে ওখানে করোনা টেস্ট দিচ্ছে এবং অন্যান্য টেস্ট দিচ্ছে। অনেকে মাস্ক পরা বন্ধ করে দিচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে না, এই কারণে আস্তে আস্তে বাড়তেছে। তবে ছিল কিছু বিপরীত চিত্রও। ক্যান্সারের রোগী ইসরাত জাহান প্রথমবার নমুনা দেন গত মঙ্গলবার, কিন্তু নমুনা নষ্ট হয়ে যাওয়ায়
আবার টেস্ট করাতে আসতে হয়েছে তাকে। সেই সাথে প্রথমবার নমুনা দেন গত মঙ্গলবার, কিন্তু নমুনা নষ্ট হয়ে যাওয়ায় আবার টেস্ট করাতে আসতে হয়েছে তাকে। সেই সাথে বিলম্বিত হচ্ছে ক্যান্সারের চিকিৎসা। আবার আমাকে স্যাম্পল দিতে হলো। আগামীকাল আমার রেডিওলজির সমস্ত কিছু সেটআপ সকাল 11টায়। এখন এই রিপোর্ট ছাড়া আমি হাসপাতালে ঢুকতেও পারবো না, আমি কোনো ক্যান্সারের আমি কোনো ট্রিটমেন্ট নিতে পারবো না। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতার সাথে নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করলে ভুল অনেকটাই এড়ানো সম্ভব। তবে সংক্রমণ বাড়তে থাকায় দ্রুত পরীক্ষার জন্য প্রয়োজন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এ পদ্ধতিতে ফলাফল পাওয়া যাবে 30 মিনিটের মধ্যেই। আমলাতান্ত্রিক কারণে এখনো এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আলুর মুখ দেখছে না। আমি মনে করি যে রাজনৈতিক সরকারের সেভাবে দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হলে অনেক ইমার্জেন্সি প্রসিডিউর, ইমার্জেন্সি পেশেন্ট, এগুলোর জটিলতা অনেকটা লাঘব হবে। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের সচেতনতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর তৃণমূল পর্যায়ে করোনা চিকিৎসার ব্যবস্থা সহ সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিডনি অপসারণে এক নারীর মৃত্যুর ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের 4 চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত রওশন আরার ছেলে চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রফিক শিকদার বাদী হয়ে শুক্রবার শাহবাগ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ হাবিবুর রহমান দুলাল, একই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেন, চিকিৎসক মোহাম্মদ মোস্তফা কামাল ও চিকিৎসক আল মামুন। এছাড়াও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয় 2018 সালের 31 অক্টোবর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় অল অর্গান ড্যামেজ হওয়ার কারণে রওশন আরার মৃত্যু হয়েছে এবং তার 2টি কিডনি সার্জিক্যালি অপসারণ করা হয়েছে। রওশন আরার মৃত্যুর একদিন পর ওই বছরের 1 নভেম্বর তার ছেলে রফিক শিকদার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। মৃত্যু 2 বছর পর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। রাজধানীর শ্যামপুরে গায়ে অকটেন ঢেলে আগুনে দগ্ধ কর্মচারী রিয়াদ হোসেন মারা গেছেন। রাত 12:30টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা জানান, আগুনে রিয়াদের শরীরের 40% পুড়ে গিয়েছিল। গত মঙ্গলবার শ্যামপুর ফিলিং স্টেশনের কর্মচারী রিয়াদ হোসেনের গায়ে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেন সহকর্মীরা। পরে দগ্ধ অবস্থায় রিয়াদকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় রিয়াদের বাবা শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার মামলার 3 আসামি ইমন, ফাহাদ, শহীদুলকে আটক করে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, তিনি তো মারা গেছেন, এখন তার মরদেহ কোথায় রাখা হয়েছে? তার পরিবারের পক্ষ থেকে কেউ এসেছে কিনা? কোথায় হস্তান্তর করা হবে মরদেহ? দেখুন, আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি হসপিটালেই তার মরদেহ আছে। কিছুক্ষণ পরে হয়তো তার পরিবারের লোকজন এসে মরদেহটি নিয়ে যাবে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু জানানো হয়নি। আপনি নিশ্চয়ই জানেন যে মঙ্গলবার একটি নিছক ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এরকম একটি ঘটনা ঘটে এবং তার যে সহকর্মী 3 জন, পাভেল, রনি এবং ইমন, তারা 3 জনই কিন্তু আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এবং পরবর্তীতে তারা 3 জনই কিন্তু তাকে আবার এই বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে। এবং এই বিষয়ে আমরা শ্যামপুর থানার যিনি এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই ঘটনার পরে তার বাবা যখন মামলা করে এবং বিষয়টি এই 3 জনকে যে আসামি করা হয়, এই 3 জনই কিন্তু আসলে ঘটনাটি স্বীকার করেছেন এবং তাদেরকে পরবর্তীতে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় এবং আদালতেও কিন্তু তোলা হয়েছে এবং তারা বর্তমানে জেলে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হতে হয়তো আর কিছুক্ষণ সময় লাগবে, এমনটি আমরা জানতে পেরেছি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানতে পারিনি। আমরা তার বাবার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আসলে চাচ্ছেন যে
এই যে ঘটনাটি ঘটেছে এটার যেন একটি সুষ্ঠু বিচার হয়। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে যিনি মারা গেছেন রিয়াদ, সে কিন্তু সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন, পাশাপাশি ওই পেট্রোল পাম্পে খণ্ডকালীন চাকরি করতেন তিনি। এবং এই জানতে খণ্ডকালীন চাই যে ইমন, ফাহাদ এবং শহীদুলকে আটক করেছে পুলিশ এবং আপনি যতদূর বললেন যে তারা স্বীকারও করেছে, তারা আসলে এই ধরনের একটি ঘটনা কিভাবে ঘটালো এবং কেন ঘটালো সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা? মূলত এই বিষয়ে আসলে পুলিশের কাছে তারা যেটা বলেছেন, আমরা যতটুকু জানতে পেরেছি যে মঙ্গলবার ঘটনাটি ঘটে এবং মঙ্গলবার হচ্ছে ইমন এবং রনি হচ্ছে রিয়াদকে প্রলুব্ধ করে যে তাদের আরেক যে সহকর্মী রয়েছে তাকে যেন ঘুম থেকে ওঠানো হয়, এবং রিয়াদ যখন তাকে ঘুম থেকে উঠাতে যায় তখন তাদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা হয়, এবং এই বাকবিতণ্ডার এক ফলে রিয়াদও কিন্তু ওই সহকর্মীর গায়ে কিছুটা অকটেন ঢেলে দিয়েছিল। যদিও সেখানে আগুন দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, তারপর ওই সহকর্মী ঘুম থেকে উঠে ক্ষুব্ধ হয়ে আসলে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, এবং তার পরবর্তীতেই তিনি আসলে বুঝতে পারেন যে ব্যাপারটা বেশ ভয়াবহ রূপ নিয়েছে। তার সাথে সাথে কিন্তু এই তিনজনই তাকে আবার এই বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে, কিন্তু আপনি জানেন ততক্ষণের আসলে তার শরীরের 40% পুড়ে গিয়েছে, যেহেতু পেট্রোলের ঢেলে আসলে আগুনটি দেওয়া হয়েছিল। এমন একটি ঘটনা কিন্তু এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে, পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত তদন্তে অন্য কোনো চিত্র উঠে আসতে পারে। বনি, আপনাকে ধন্যবাদ। ফাঁদে ফেলে চাঁদাবাজি শাহজাহানপুরের সুজন হত্যার মূল আসামি আরশাদ হোসেনের কাজ। তার পুরো পরিবারই এই কুকর্মে জড়িত। বুধবার রাজধানীতে এক নারীকে ফাঁদে ফেলে চাঁদাবাজির ঘটনায় বাধা দিলে মোহাম্মদ সুজন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ওই পরিবার। প্রাথমিক তদন্তে এর সত্যতা পেয়েছে পুলিশ। এ আহাজারি নিহত যুবক সুজনের মায়ের। বড় ছেলেকে হারিয়ে দিশেহারা মা। আমার ছেলে যেমনে থইরা মারছে, আমার ছেলে তো কত হাতে পায়ে ধরছে তাদের। একটু পানিও চাইছে, আমার একটু পানি খাওয়ান, আমার একটু পানি খাওয়ান, আমি একটু পানি খামু, কিন্তু তারা দেয় না। বুধবার শাহজাহানপুর কলোনির একটি টিনশেড ঘরে নিয়ে সুজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয় চাঁদাবাজ হিসেবে পরিচিত আরশাদ ও তার পরিবার। নিহত সুজনের পরিবারের অভিযোগ, এক নারীকে ফাঁসানোর চেষ্টায় বাধা দেয়ায় আরশাদ হত্যা করেছে সুজনকে। মেয়ে নাকি ওই আরশাদ নামে ছেলেটা মানে মেয়েটার আটক করছিল, তো মেয়েটাকে বাঁচানোর জন্য আমার ছেলে মানে তাদেরকে বাধা দিয়েছে। 27 জনে মিলে পিটাইয়া ইটা দিয়া মেরে আমার ছেলেটাকে বেহুশ করে ফেলল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় আতঙ্কের নাম আরশাদ। লোকজনকে ফাঁদে ফেলে টাকা আদায় করাই তার কাজ। কেউ বাধা দিলে মারধর বা খুন, এমন একাধিক খুনের অভিযোগ তার বিরুদ্ধে। মার্ডার কেসের আসামি জবাই করে ফেলা, যে ছেলেটা জবাই করে ফেলছে সেই ছেলেটার পুলিশে অ্যারেস্টও করছে, আবার এই ছেলেটা আবার ফেরত আসছে, এই ফেরত এসে আবার এই ঘটনাটা ঘটাইছে। পুলিশ বলছে সুজনকে পিটিয়ে হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে। এ কারণেই এজাহারভুক্ত দুই আসামি আরশাদের মা রেনু ও তার বোন শান্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত দুই দিকেই করতেছি। একটা শুনতেছি যে 600 টাকা পয়সা নাকি টাকা পেতে আসছে, আরেকটা কথা শুনতেছি যে এরা বিভিন্ন জায়গায় ওই যে মেয়ে ফিটিং দিত, এই যে 290 মেয়েদের ফিটিং দিয়ে ওইখান থেকে টাকা পয়সা নিত আর কি, ওইটা বাধা দিতে। এ ঘটনায় প্রধান আসামি আরশাদ সহ এখনো পলাতক 4 জন। তাদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে করোনার ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণের জন্য তা সহজলভ্য করতে সরকার সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। বলেন, সহজে ও দ্রুত এই টিকা জনগণের নাগালে পৌঁছতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেন তিনি। সম্প্রতি রাজধানীর 3টি বস্তিতে অগ্নিকাণ্ডকে বিএনপি মহাসচিবের রহস্যজনক দাবি করা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি অবশ্যই রহস্যজনক এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি রাজধানীর 3টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলেছেন মির্জা ফখরুল। ঘটনাটি রহস্যজনক তো বটেই, তবে রহস্যের পিছনে কারা আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোনো ষড়যন্ত্রই এর পেছনে আছে কিনা সেটা তদন্তের পর বেরিয়ে আসবে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, মহামারীতে জনগণের পাশে না দাঁড়িয়ে করোনাকে বাণিজ্য হিসেবে নিয়েছে সরকারি দলের লোকজন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তার দাবি, ব্যবসায়ী সাহেদ বা ডক্টর সাবরিনার মতো লোকজন সরকারের ছত্রছায়াতেই সেবার নামে লুটপাট করেছে। হাসপাতালগুলোর দুরবস্থার কারণে প্রাণহানি বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও সরকারের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে বলেও মন্তব্য তার। বর্তমান স্বৈরাচারী সরকার, বিনা ভোটে নির্বাচিত সরকার, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পর্যন্ত তারা আজকে শেষ করে দিয়েছে। যখনই এই শুধু আওয়ামী লীগ শাসন আসে, তখনই আসে দুঃশাসন এবং দুর্ভিক্ষ। আজকে আপনারা যখন দেখতে পান দুঃশাসন দুর্ভিক্ষে আজকে সারা বাংলাদেশ অচল হয়ে গেছে। বাজারে করোনার ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণের জন্য তা সহজলভ্য করতে সরকার সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার এক ভিডিও বার্তায় কথা জানান তিনি। বলেন, সহজে ও দ্রুত এই টিকা জনগণের নাগালে পৌঁছতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেন তিনি। সম্প্রতি রাজধানীর 3টি বস্তিতে অগ্নিকাণ্ডকে বিএনপি মহাসচিবের রহস্যজনক দাবি করা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি অবশ্যই রহস্যজনক এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি রাজধানীর 3টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলেছেন মির্জা ফখরুল। ঘটনাটি রহস্যজনক তো বটেই, তবে রহস্যের পিছনে কারা আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোনো ষড়যন্ত্রই এর পেছনে আছে কিনা সেটা তদন্তের পর বেরিয়ে আসবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, মহামারীতে জনগণের পাশে না দাঁড়িয়ে করোনাকে বাণিজ্য হিসেবে নিয়েছে সরকারি দলের লোকজন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তার দাবি, ব্যবসায়ী সাহেদ বা ডক্টর সাবরিনার মতো লোকজন সরকারের ছত্রছায়াতেই সেবার নামে লুটপাট করেছে। হাসপাতালগুলোর দুরবস্থার কারণে প্রাণহানি বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও সরকারের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে বলেও মন্তব্য তার। বর্তমান স্বৈরাচারী সরকার, বিনা ভোটে নির্বাচিত সরকার, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পর্যন্ত তারা আজকে শেষ করে দিয়েছে। যখনই এই শুধু আওয়ামী লীগ শাসন আসে, তখনই আসে দুঃশাসন এবং দুর্ভিক্ষ। আজকে আপনারা যখন দেখতে পান দুঃশাসন দুর্ভিক্ষে আজকে সারা বাংলাদেশ অচল হয়ে গেছে। পরিচর্যার অভাবে চট্টগ্রাম চিড়িয়াখানায় মারা গেছে 2টি বাঘ শাবক। এছাড়া আরেকটি মুমূর্ষু বাচ্চাকে বাঁচিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। গেল 14 নভেম্বর রাতে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি জয়া ও রাজ জন্ম দেয় 3টি শাবকের। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, জন্মের পর থেকেই বাচ্চাগুলোর সঙ্গে বিরূপ আচরণ করতে থাকে মা। ফলে 6 দিনের মাথায় মারা যায় একটি। মুমূর্ষু অবস্থায় বাকি দুটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিজেদের তত্ত্বাবধানে বিশেষ যত্নে রাখলেও মারা যায় আরও একটি। চিড়িয়াখানায় গিয়ে বাঘ শাবকের মৃত্যুর খবরে হতাশ অনেক দর্শনার্থী। বাঘ 3টে জন্মাইছে, তো শুনলাম একটা ইনফ্লুয়েন্টলি মারা গেছে, তো একটা জীবিত আছে, এটা দেখার জন্য আসলাম। মনটাকে রিফ্রেশ করার জন্য। আর তাছাড়া কয়েকদিন আগে দেখতে পেয়েছি পত্রিকাতে 2টা বাঘের বাচ্চা নাকি মারা গেছে। অসুস্থ বাঘ শাবকটিকে বাঁচিয়ে রাখতে নানা চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। রাখা হয়েছে চিড়িয়াখানার প্রাণী হাসপাতালে, সেখানেই চলছে নিবিড় পরিচর্যা। জন্মের পরপরই প্রায় 2 ঘন্টার মধ্যে সে তার বাচ্চাকে ফার্স্ট টাইম দুধ দেয়। যেহেতু দেয় নাই, প্রায় 18 ঘন্টা পরে আমরা বাচ্চাটাকে আলাদা করছি। তো আমরা বাচ্চাকে 4 ঘন্টা পরপর আমরা দুধ দেই। স্পেশাল মিল্ক করা আছে, তার লাইট এবং তার বেডিং ম্যাটেরিয়াল সবকিছুই আমাদের কন্ট্রোল করা। প্লাস আমাদের এখানে আলাদা লোক রাখা আছে 2 জন। তবে এর মধ্যেও আনন্দের খবর জানালো চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকা থেকে আনা বিরল প্রজাতির বাঘ রাজু পরীর বংশধর শুভ্রার ঘরে কিছুদিনের মধ্যেই আসছে নতুন অতিথি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আলুর পরে বা সবজির দাম বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, এ কাজে উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপ পর্যালোচনা করে দেখা হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে মাঠে নামবেন তারা। তবে একেএসবির আগে বাজার থেকে ব্যবস্থাপকের গুরুত্ব দিয়ে দেখতে বলছেন বিশ্লেষকেরা।
দেশে বছরে সবজির চাহিদা 1,52,00,000 টন। গত বছর উৎপাদন হয়েছিল 1,72,00,000 টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও বাজারে সবজির দাম চড়া। তবে শীতের সবজি বাজারে আসায় দাম কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে বেশিরভাগ সময় কোনো কারণ ছাড়াই সবজির দাম বেড়ে যাচ্ছে। তাছাড়া বাজার ভেদেও দামের হেরফের হচ্ছে। অভিযোগ আছে কারণ নিয়ন্ত্রণ না থাকায় ফায়দা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। আমরা এই মুহূর্তে শাকসবজি 12টি শাকসবজির আমরা উৎপাদন খরচ নির্ধারণ করেছি। বাকি শাকসবজি যেগুলো আছে সেগুলোর কিন্তু আমরা উৎপাদন খরচ নির্ধারণ করে আমরা মন্ত্রণালয়ের সাথে এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা বসবো। প্রয়োজনে আমরা কৃষকদেরকেও আমরা মূল্য সহায়তা দিব। আমরা কিন্তু ভোক্তারা যাতে আরো স্বল্প দামে তারা শাকসবজি পায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। দাম নির্ধারণ করে দেওয়ার পরও ন্যায্য দামে বিক্রি হচ্ছে না। তারপরও সবজির দাম নির্ধারণ করে দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। বিশ্লেষকরা বলছেন বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে। কোনো কারসাজি পাওয়া গেলে ব্যবস্থা নিতে হবে। এক ধরনের মানুষ সবসময় বসে থাকে এবং এটা একটা সবসময় সুযোগ নেয়। যেহেতু আমরা কোনো ধরনের কঠোর এক্সাম্পল সৃষ্টি করতে পারিনি, যেমন আমি মজুতদারি আইনের কথাও যদি বলি, ওটা যদি কঠোরভাবে বাস্তবায়ন করি গত বছর, তা ডেফিনেটলি এই বছর এর হবে না। সুতরাং আমাদের কাছে ওই ধরনের কোনো বেস্ট এক্সাম্পল নেই। আমরা অনেক মুখে বলছি কিন্তু বাস্তবায়ন করছি না। আমার মনে হয় এখন বাস্তবায়ন করে যদি জাতিকে দেখাতে পারেন, ডেফিনেটলি আগামী 2021 সালে আপনার কৃষির অবশ্যই সুফল পাবে এবং আমাদের ভোক্তারাও ন্যায্য মূল্য পাবে। আইন অনুযায়ী 37টি কৃষি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণের ক্ষমতা কৃষি বিপণন অধিদপ্তরের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর পাইকারি বাজারগুলোতে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। এতে কমে এসেছে সব ধরনের শাকসবজির দামও। কৃষি বিভাগ বলছে ফলন ভালো হওয়ায় অতিবৃষ্টির সময়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন চাষিরা। অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল শীতের আগাম সবজির আবাদ। তবে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টায় কমতি রাখেননি নরসিংদীর চাষিরা। পরে আবহাওয়াও এসেছে অনুকূলে। এখন ভালো ফলন পাচ্ছেন তারা। এই বৃষ্টির কারণে মানুষ ফসল করতে পারছে না, করছে এবং বৃষ্টি নষ্ট হয়ে গেছে। এই জন্য দাম একটু বাড়ছে, এখন আবার একটু কমে গেছে। এখন বৃষ্টি না হলে একটু দাম বেশ কম যাওয়াই হয়, একটু বিক্রি করতে পারবো। জেলার 9টি পাইকারি বাজারে বেড়েছে শাকসবজির সরবরাহ, কমে এসেছে দামও। ফুলকপি এটা কিছুদিন আগে আছে 55-60-70, এখন 40-35। আর মনে করেন সিম আগে যেটা আছে 70 বা 75, এইটা মানে 50-55 টাকা করে আছে। সব ধরনের সবজি আসতেছে বাজারও, মানুষ নিতেছে, আরো আসবে, নতুন জিনিস আসবে আরো। কৃষি কর্মকর্তারা বলছেন ফলন ভালো হওয়ায় মৌসুমের শুরুর দিকের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন চাষিরা। এই যে বৃষ্টি, এটা ধরুন সবজির বীজ যে জমিতে ফেলছে সেখানে হয়তো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আবার পরবর্তীতে বীজ ফেলতেছে। তো এইভাবে করে সবজিটা মানে বেরোতে সময় লাগতেছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে সবজির দামটা বেশি থাকবে। আমি আশা করি আগামী 15-20 দিনের ভিতরে শীতকালীন সবজি বাজারে আসলে সবজির দাম কমে যাবে। জেলা কৃষি বিভাগের তথ্যে চলতি মৌসুমে নরসিংদীতে শীতকালীন শাকসবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 9,983 হেক্টর জমিতে। এই পর্যন্ত আবাদ হয়েছে 8,855 হেক্টরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাজারে শীতের সবজির যোগান বাড়ার সাথে সাথে দাম কমছে। বাজারে উঠেছে নতুন পেঁয়াজও, আর এর জেরে কমছে পেঁয়াজের দাম। তবে উত্তরবঙ্গের বাজারে এখনো ওঠেনি নতুন আলু। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বাজারে সবজির যোগান কেমন দেখছেন? কৃষকরা কি বলছেন দাম নিয়ে, আর ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন? দেখুন, আসলে সকাল থেকে কিন্তু আমরা এই যে সবজি বাজারে কিন্তু হাটে হেঁটে দেখতেছি যে সমস্ত বাজারগুলোতে যে সবজি কি পরিমাণ যে উঠে এসছে, অর্থাৎ সবজি যে চাহিদা এখন সেই চাহিদা অনুযায়ী কিন্তু সবজি আমদানিটা বেশি হওয়ার কারণে কিন্তু আগের থেকে 30 টাকা কেজিতে কিন্তু সব জিনিসের দাম কমেছে। আমি যদি বলি একটু যে বাঁধাকপি এর আগে, অর্থাৎ আমি 5 দিন আগে যে বাঁধাকপি 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, সে বাঁধাকপি কিন্তু আজকে বাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 28 থেকে 30 টাকা কেজিতে
ফুলকপি কিন্তু একই দামে। আর বেগুন আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে যেটি 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে মাত্র 30 থেকে 35 টাকা। সিমের কেজি যেটি আগে বিক্রি হয়েছে 80 থেকে 90 টাকা, আজকে বাজারে কিন্তু 50 থেকে 60 টাকা কেজিতে। আর নতুন আলু না আসার কারণে কিন্তু যে পুরান আলু, এটি কিন্তু দাম এখনো কম বেড়ে যাচ্ছে, অর্থাৎ 40 থেকে 35 টাকা কেজি চলছে এখন নতুন আলু, পুরান আলু। এটি কিন্তু নতুন আলু আসার পরে কিন্তু আরো কমে যাবে, এটি আসলে বলছে ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের কিন্তু বরাবর একটু করে দাবি থেকে থাকে যে তারা বাজারে এসে তারা হিমশিম খাচ্ছে। বিভিন্ন ধরনের করোনাকালীন সময়ে সব সবজির দাম বেড়ে গেছে এবং কমে গেছে, এরকম আসলে তাদের চাহিদা, অর্থাৎ তাদের যে একটা দাবি সেটা কিন্তু থাকে যায়। তবে পাইকারিরা বলছেন যে কিছুদিনের ভেতরে, আরো 15 দিনের ভেতরে যখন নতুন আলু বাজারে আসতে শুরু করবে, তখন এই পুরান আলুর কিন্তু দাম আরো কমে যাবে। এটি আসলে পাইকারিদের কথা অনুযায়ী আমরা জানতে পেরেছি। তবে আরেকটা বিষয় জানিয়ে রেখেছে, নতুন পেঁয়াজ যে বাজারে আসা শুরু করায় পুরান পেঁয়াজে কিন্তু দাম কমে গেছে, অর্থাৎ আগে ছিল 80 থেকে 90 টাকা কেজি, এখন কিন্তু আমরা আজকের বাজারে যেটা দেখতে পেয়েছি 60 টাকা কেজিতে পুরান পেঁয়াজ বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ সেটি কিন্তু পাতা সহ, অর্থাৎ গাছ সহ বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। অর্থাৎ সব জিনিসের কিন্তু দাম আস্তে আস্তে উত্তরবঙ্গে প্রতিটি বাজারে কিন্তু কমে গেছে। তবে আজ থেকে 15 দিনের মধ্যে যে নতুন আলু বাজারে আসতে শুরু করলে যে পুরান আলুর এখন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, সেটি কিন্তু কমে 20 থেকে 25 টাকা কেজিতে আসবে, এমনটাই আসলে তারা ব্যবসায়ী তারা কিন্তু বলছে। তবে আমি কৃষি অফিসের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলবার চেষ্টা করেছে, তারা বলছেন যে কিছুদিনের মধ্যে, অর্থাৎ 5 থেকে 6 দিনের মধ্যেই সমস্ত বাজারের যেসব সবজি আছে এটি কিন্তু আরো কমে যাবে, এটি আসলে বলা হচ্ছে। নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরো যা থাকছে। 2021-এর মাঝামাঝিতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ভারতীয় সিনেমা। বছরে 10টি হিন্দি চলচ্চিত্র আনতে চায় প্রদর্শক সমিতি। মশা নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়ায় খুলনা নগরীতে বাড়ছে মশার উপদ্রব। করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি নগরবাসী ডেঙ্গু আতঙ্কে। বন্ধ হয়ে যাওয়া রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর কর্তৃপক্ষের লোকজনের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় ওই হামলায় আহত 10 শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদনহীন প্রতিষ্ঠানটিতে কয়েক দফায় 225 শিক্ষার্থীর ভর্তি করা হয়েছিল। 2 নভেম্বর এক চিঠিতে মেডিকেল কলেজটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাইগ্রেশন করে অন্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার ঢাকা থেকে একটি দল রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ পরিদর্শনে আসবে, এই খবরে তারা কলেজের সামনে জড়ো হন। পরে বহিরাগতদের ডেকে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তারা। তবে হামলার বিষয়টি শিক্ষার্থীদের পরিকল্পিত বলে দাবি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। 10 জন স্টুডেন্ট ভর্তি আছে, 6 জন মেয়ে 4 জন ছেলে, এবং তারা এখন মারাত্মকভাবে আহত, তারা হসপিটালে আছে। আমরা ঢুকতে গেছি আর ওরা লাভ না তুলে বের হয়ে পেছে ফোন কারো, ফোন ভাঙো আর মারো, এই কথা। তারপর ইচ্ছা মতো মারতে লেগেছে আপনাকে, মেয়ে ছেলে রড বাঁশ সব দিয়ে মেরেছে। করোনা সার্টিফিকেট জটিলতায় বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে সারাদিন আটকে থাকার পর শতাধিক যাত্রীকে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে দিনভর চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে সরকার। 1 ডিসেম্বর থেকে এই নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে, কিন্তু আগেভাগেই কড়াকড়ি আরোপ করা হয় বেনাপোল চেকপোস্টে। এতে শুক্রবার ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ফেরা যাত্রীরা বেনাপোল সীমান্তের এপারে এসে পড়েন বিপাকে। ইমিগ্রেশন পুলিশ ও মেডিকেল টিমের সদস্যরা সনদ ছাড়া দেশে প্রবেশ করতে না দেয়ায় দেখা দেয় জটিলতা। করোনা টেস্ট দিয়ে গেছি, কিন্তু আমরা গতকাল পর্যন্ত জানি যে কোনো করোনা টেস্ট রিপোর্ট লাগছে না। ইমিগ্রেশন ছেড়ে দিয়েছি ইন্ডিয়ান, কিন্তু এখানে বাংলাদেশ থেকে দিচ্ছে না। এখন আমরা কি করবো বুঝতে পারতেছি না, পেশেন্টের অবস্থা ভালো না। এই অবস্থায় দিনভর দুর্ভোগ পোহাতে হয় রোগী, নারী, শিশু ও বৃদ্ধদের। পরে জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক নির্দেশনায় আটকে পড়া যাত্রীদের দেশে প্রবেশের সুযোগ দেওয়ার কথা জানায় বেনাপোল ইমিগ্রেশন। ওটা ভারতীয় ইমিগ্রেশন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে। বাস্তবায়ন তো শুরু হয়ে গেছে। এটা তো একদিনে যদি 100% বাস্তবায়ন করতে চান সেটা তো পারবেন না।
তবে 1 ডিসেম্বর থেকে করোনা নেগেটিভ সনদ ছাড়া কাউকে প্রবেশের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2021 সালের মাঝামাঝিতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ভারতীয় সিনেমা। বছরে 10টি হিন্দি ভাষার চলচ্চিত্র আমদানির আবেদন জানিয়েছে প্রদর্শক সমিতি। তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন দেশে হিন্দি ছবির বাজার তৈরির উদ্দেশ্য সফল হবে না। পর্যাপ্ত মানসম্মত সিনেমা না থাকার অজুহাতে ভারতীয় সিনেমা আমদানি করতে চাইছেন হল মালিকেরা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে বছরে 10টি বলিউড সিনেমা আমদানির প্রস্তাব দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ে। তাদের এই প্রস্তাব আমলেও নিয়েছে মন্ত্রণালয়। প্রদর্শক সমিতির মতে মৃতপ্রায় প্রেক্ষাগৃহগুলোতে অক্সিজেন যোগাবে ভারতীয় সিনেমা। তবে এসব হল যে বলিউডের উন্নত প্রযুক্তির সিনেমা প্রদর্শনের উপযুক্ত নয় এটাও মানছেন তারা। আমাদের ব্যবসা তো খুলে রাখতে হবে, আমাদের ব্যবসা তো আমাদের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? কারণ সিনেমা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে সব সারা বাংলাদেশ সিনেমা বলে আবার বন্ধ হয়ে গেলে খোলার জন্য খুব মুশকিল হয়ে দাঁড়াবে। তার জন্য আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমরা আবেদন জানিয়েছি যে এই সময়ে বাইরে থেকে ছবি এনেও আমাদের সিনেমাগুলো টিকানোর জন্য। একসময় চলচ্চিত্র পরিচালক সমিতি ভারতীয় ছবি আমদানির বিপক্ষে থাকলেও প্রেক্ষাপট বিবেচনায় সিনেমা আমদানিতে সায় দিয়েছে তারা। তবে প্রদর্শনের ক্ষেত্রে দেশের সিনেমাকে প্রাধান্য দেওয়ার দাবি তাদের। নির্দিষ্ট সময়ের জন্য কতটা ছবি আনা যায় যাতে আমাদের চলচ্চিত্রের কোনোভাবে কোনো ক্ষতি না হয় সেই দিকটিকে প্রাধান্য দিতে হবে। ভারতীয় ছবি আমদানিতে সম্ভাবনা ও শঙ্কা দুটোই দেখছেন চলচ্চিত্র সমালোচকরা। তারা মনে করছেন যে উদ্দেশ্যে বলিউডের ছবি আমদানি করা হবে সেই উদ্দেশ্য পূরণ হবে না। প্রবেশদ্বার যে উন্মোচন হচ্ছে সেটা করার সাথে সাথে বাংলাদেশ সরকারের বা নীতি নির্ধারণী পর্যায়ের উচিত হবে তাদের উপর এমন কর বা ট্যাক্স এমনভাবে সেটা আরোপণ করা যেন বাংলাদেশের স্থানীয় যে বাজার, স্থানীয় যে চলচ্চিত্র সেটা যেন একটা প্রতিরক্ষা পায় এবং তার জন্য একটা প্রোটেকশন থাকে। তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলে 2021 সালের মাঝামাঝিতে আমদানি করা হবে ভারতীয় সিনেমা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা নগরীতে মশা নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়ায় বাড়ছে মশার উপদ্রব। দিনে রাতে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। করোনা পরিস্থিতির মধ্যে এখন ডেঙ্গু আতঙ্কে উদ্বিগ্ন নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে মশা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে ক্রাশ কর্মসূচি। গত বছর অক্টোবরে খুলনায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। 2 মাসে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এডিস মশা। সে সময় খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হন 2095 জন এবং মারা যান 26 জন। এবারও একই আতঙ্কে নগরবাসী। বর্ষা মৌসুম এবং ড্রেন নির্মাণের কারণে 3 মাস ধরে নগরীতে মশা নিধন কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। এতে বেড়েছে মশার উৎপাত। করোনা এবং ডেঙ্গু দুটো নিয়েই বর্তমানে হচ্ছে কি আমাদের উদ্বেগের কারণ এবং দুটোই হচ্ছে গিয়ে নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হচ্ছে এবং খুবই অতিষ্ঠের মধ্যে আমরা আছি। আমরা বেশ আতঙ্কিত যে আমরা এবছরও আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমাদের খুলনার অনেক লোক মারা যায় কিনা। স্বাস্থ্য বিভাগ বলছে মশার উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে, তাই চিকিৎসার জন্য নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। যেহেতু 2-1 রোগী পাওয়া যাচ্ছে সুতরাং সবাই আমরা সচেতন এবং কনসার্ন এবং সবাইকে বলবো বিশেষ করে যারা জনসাধারণ আছে বাড়ির পরিবেশ পরিচ্ছন্নতা জানিয়ে ঠিকমতো রাখে। সিটি কর্পোরেশন বলছে মশার উপদ্রব কমাতে কয়েকদিন ধরে সব নালায় লার্ভাসাইড ছিটানো হয়েছে। এছাড়া প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে 2টি করে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন অভিযান চলছে। ডেঙ্গু আমাদের একটা মানে প্রাদায়ক হয়ে দাঁড়াইছে করোনার মধ্যে। ডেঙ্গুর জন্য আমরা কি করছি সেই লিফলেট বিতরণ, মাইকিং এগুলো করে পাবলিককে সচেতনতা বৃদ্ধি করাচ্ছি। প্লাস এর সঙ্গে ডেঙ্গু যাতে না হয় সেজন্য কি হচ্ছে কালো তেল লার্ভিসাইড সকালে দিচ্ছি, বিকালে আমরা ফগিং করতেছি। চলতি বছর এ পর্যন্ত খুলনা বিভাগে 52 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় 24 ঘন্টায় 10,800 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বের মোট প্রাণহানি 14,48,000-এর বেশি। নতুন 6 লাখের বেশি রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 6,19,00,000 ছাড়িয়েছে। একদিনে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 1400-র বেশি মানুষের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 2,71,000 ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছে 1,64,000।
দেশটিতে সবার আগে কারা ভ্যাকসিন পাবে সে বিষয়ে আগামী সপ্তাহে উপদেষ্টাদের ভোট নেবে সিডিসি। ইটালিতে একদিনে 827 জনের মৃত্যু হয়েছে, ভাইরাস মিলেছে 28,000-এর বেশি মানুষের দেহে। এদিকে ফ্রান্সে 581 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি প্রায় 52,000। এছাড়াও পোল্যান্ডে 579, যুক্তরাজ্যে 521 ও ব্রাজিলে 501 জনের প্রাণহানি হয়েছে। ভারতে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 438 জনের। নতুন প্রায় 40,000 রোগী নিয়ে সংক্রমিতের সংখ্যা 93 লাখের বেশি। আগামী সপ্তাহ থেকে করোনা ভ্যাকসিন সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন সেনাদের থ্যাঙ্কস গিভিং ভার্চুয়াল সভায় এই কথা জানান তিনি বলেন, প্রথমে এই টিকা দেয়া হবে ডাক্তার, নার্স সহ করোনার প্রথম সারির যোদ্ধাদের। এরই মধ্যে 2টি প্রতিষ্ঠান ভ্যাকসিনের সাফল্য ঘোষণা করেছে বলে জানান ট্রাম্প। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রতিষ্ঠানও শিগগিরই এই তালিকায় যোগ দেবে বলে আশা তার। এদিকে জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমতির বিষয়ে 10 ডিসেম্বর আলোচনার পর সিদ্ধান্ত দেবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। আততায়ীর হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদে। শুক্রবার রাজধানী তেহরানের কাছে আকস্মিক হামলার শিকার হন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। দামাবন্দ এলাকায় মোহসিনের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে তার দেহরক্ষীর সাথে গোলাগুলি হয় সন্ত্রাসীদের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ফখরিজাদকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এতে কোনো বিদেশি রাষ্ট্রের মদদ রয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সিনিয়র কর্মকর্তা ছিলেন ফখরিজাদে। এছাড়াও ইরানের অস্ত্র কর্মসূচিতে প্রধান ভূমিকা পালনের পাশাপাশি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। এর আগে 2010 থেকে 2012 সালের মধ্যে ইরানের 4 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইরান সেসব হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে। ভারতে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পরও অব্যাহত কৃষকদের কৃষি আইন বাতিলের আন্দোলন। বৃহস্পতিবার রাত থেকে দিল্লি হরিয়ানা সীমান্তে সংঘর্ষের পর শুক্রবার দুপুরে দিল্লিতে ঢোকার অনুমতি পান কৃষকরা। তবে সরকারের নির্ধারিত স্থানে সমাবেশ করতে নারাজ তারা। সেপ্টেম্বরে ভারতের লোকসভায় পাশ হয় বিতর্কিত 3টি কৃষি সংস্কার বিল। কৃষক ও বিরোধীদের আপত্তি সত্ত্বেও বিলটিতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর থেকেই বিক্ষোভ শুরু হয় ভারতের সবচেয়ে বড় 2 কৃষিভিত্তিক রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানায়। সেই আন্দোলনের জেরেই বৃহস্পতিবার বিল প্রত্যাহারের দাবিতে পাঞ্জাব থেকে দিল্লি চলো কর্মসূচির ডাক দেয় কৃষকরা। তবে প্রতিবেশী রাজ্য হরিয়ানায় পৌঁছানো মাত্রই পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। বন্ধ করে দেয়া হয় দিল্লি হরিয়ানা সীমান্ত। সারাদিন ধরেই পুলিশ বিচ্ছিন্নভাবে ছত্রভঙ্গ করার চেষ্টা করে বিক্ষোভকারীদের। রাতে সংঘর্ষ বাধে 2 পক্ষের মধ্যে। পরে কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ। শুক্রবার সকালে দিল্লির সীমান্তে লাগোয়া এলাকায় কৃষকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আরেক দফা সংঘর্ষ হয়। পরে নয়াদিল্লির বুরারি এলাকায় নিরঙ্কারী মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়। তবে সেখানে সমাবেশে অস্বীকৃতি জানান কৃষকরা। এদিকে বিক্ষোভকারীদের ঠেকাতে দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে কেন্দ্র সরকার। নজরদারির জন্য দিল্লি হরিয়ানা সীমান্তে মোতায়েন করা হয়েছে ড্রোন ক্যামেরা। বিতর্কিত 3টি বিলের প্রথমটিতে বলা হয়েছে সরকার নিয়ন্ত্রিত পাইকারি কৃষি বাজারগুলো বাতিলের কথা। দ্বিতীয়টিতে উল্লেখ রয়েছে ফসলের আগে থেকে নির্ধারণ করা মূল্যে চুক্তিভিত্তিক চাষের বিষয়ে। আর ব্যবসায়ী বা উৎপাদকরা কতটা ফসল মজুত করতে পারবেন তার উপর সরকারি যে নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল তা বিলুপ্ত করা হয়েছে তৃতীয় বিলে। ভারতে বেশিরভাগ কৃষক তাদের ফসলের একটি বড় অংশ সরকার নির্ধারিত ন্যূনতম দামে পাইকারি বাজারে বিক্রি করেন। কৃষকদের আশঙ্কা, নতুন বিলের কারণে ফসলের দাম নির্ধারণ করার ক্ষমতা চলে যাবে ব্যবসায়ীদের হাতে, যাতে তৈরি হবে ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামবে জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচের ভুল শুধরে এ ম্যাচে আরও পরিণত ফুটবল খেলার মনোযোগ জামাল সাদ্দের। বিশ্বকাপ বাছাই পর্বে কাতার ম্যাচের আগে নিজেদের বোঝাপড়া বাড়ানোর তাগিদ সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের।
কাতারে বসে র্যাঙ্কিংয়ের উন্নতির সুখবর পেল জামালরা। 3 ধাপ এগিয়েছে লাল সবুজ। সাম্প্রতিক পারফরমেন্সে 187 থেকে 184-তে এগিয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের সিরিজ জিতে নেয় রেটিং বেড়েছে বেঙ্গল টাইগারদের। 914 রেটিংয়ের সাথে 6 পয়েন্ট যুক্ত করেছে বেঙ্গল টাইগার্স। 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে জিততে পারলে আরও উন্নতির সুযোগ লাল সবুজদের। মূল অ্যাসাইনমেন্টের আগে শনিবার গা গরমের ম্যাচে প্রতিপক্ষ লুসাইল স্পোর্টস ক্লাব। প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার সেনাবাহিনীর বিপক্ষে এগিয়ে গিয়েও হারতে হয়েছে, তাই এই ম্যাচে অস্বস্তি ঘুচানোর সুযোগ। নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে মাঠের আয়তন ছোট করে ম্যাচ খেলেছে জামাল সাদরা। পৌনে 2 ঘন্টার অনুশীলনে পাসিং, ড্রিবলিং ছাড়াও সেট পিস নিয়েও কাজ করেছে জামাল সাদরা। দ্বিতীয় ম্যাচের আগেও কোচের ফোকাস ফিনিশিংয়ে। আন্ডারে যখন বল থাকবে তখন আমরা কীভাবে কন্ট্রোল করব, কীভাবে স্প্রেড আউট করব, কোচ এটা নিয়ে কাজ করছে যাতে আমরা ফিনিশিংটা ডেভেলপ করতে পারি এবং স্কোর করতে পারি। দ্বিতীয় ম্যাচটিকে প্রস্তুতির শেষ মঞ্চ হিসেবে দেখছেন সহকারী কোচ। কাতার ম্যাচের আগে নিজেদের মধ্যে বোঝাপড়ায় তাগিদ দিয়েছেন মাসুদ পারভেজ কায়সার। কাতার ম্যাচের আগে আমরা আরেকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি আগামীকাল। এই ম্যাচের যেটা আমাদের উদ্দেশ্য থাকবে যে কাতারের সাথে আমরা কিভাবে ম্যাচটা খেলবো। বরাবরের মতো কাতারের ম্যাচের পূর্বে আসলে টোটাল প্রিপারেশনটা কেমন কালকের ম্যাচেই সেটা আমরা করার ট্রাই করব। এরই মধ্যে কাতার পৌঁছেছেন নাবিব নেওয়াজ জীবন, উতরে গেছেন কোভিড টেস্টে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।